বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর ঘটনা দিয়ে সাজানো আজকের আমাদের বিশেষ নিবেদন দ্য ঘোস্ট অফ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের গল্প। গল্পের সূত্রধার আমি অনিকেত, আর আমার এডিটর মহারাজ ব্যানার্জি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। সন্ধ্যা হইবার দেরি নাই, রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোর সেন আসিয়া বলে, এই যে এখানে কি, চল চল জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনেনি, মস্ত বড় গুণী, হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতে কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখ না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখে ও কষ্ট বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রত মতে প্রস্তুত করি, আসুন দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজ প্রশংসাপত্র আছে, দর্শনী নাম মাত্র। বন্ধু বলিল, এই বাড়ি? হাসিয়া বললাম, লোকটা ভুগাস, এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি? বাহিরের দরজা কড়া নাড়িতে ভিতর হইতে একটি ছেলে বলে উঠল, কে? কিশোরে জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া একটা ছোট ছেলে উকি মারিয়া আমার দিকে সঙ্গীত চোখে খানিকক্ষণ চাইয়া দেখিয়া কহিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল। দিন রাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমার পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলল, আসুন ভেতরে। ছোট একটা ঘরে তক্তাপোষের উপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা খুলিয়া একজন বৃদ্ধ পুরুষ প্রবেশ করিল। কিশোর উঠিয়া দাঁড়াইয়া হাত জোড় করিয়া প্রণাম করিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-68 বেশি হইবে না, রং টকটকে গৌরবর্ণ, এ বয়সও গায়ের রং জৌলস আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে, মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো, নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক, চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিনের চেহারা মনে পড়িল। উভয় মুখাবরের আশ্চর্য সুসাদৃশ্য আছে, কেবল লর্ড রেডিনের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি ছিল, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাগুলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। হঠাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়েছিলেন, এখন তাহা যেন অনেকখানি হারিয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাইয়া বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক? আমার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক। কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হল কেমন করে এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল, এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হবাতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটা গোলমাল হইয়াছিল। টানা জ্যোতিষও নিশ্চয়ই তাহা জানে না, সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধুরই কিশোরী সেনও জানে না, তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরে, তাও এক লেখায় আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে, আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন, মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁকা পাড়া গিয়েছিল 1.5 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখতেছি। হঠাৎ তারা বলি, বর্তমান আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আপনি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম। মাত্র 2 দিন আগে
কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোটশুদ্ধ মানি ব্যাগটা খোয়া গিয়াছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহকে প্রকাশ করি নাই। তাহার বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে, এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না, আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওইখানে যাইতাম, হাত দেখাতাম। যাইতাম তাহা নয়, প্রায় যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্রসাধন করিবার ফলে তারানাথ কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলকাতায় আসিয়া কারবার করিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেটে ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা দিতে শুরু করল অজস্র। সে পথে আসিল, সেই পথেই বাহির হইয়া গেল। হাতে একটি পয়সাই দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিত। কত বড় বড় ধনী দুলাল যথাসম্মত আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সৎকার পয়সা নষ্ট হইল। তবু ধূর্তটা ফন্ডিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পয়সার বজায় রাখিতে সমগ্র করিছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল করিতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতির আলোচনার সময়ই বা কই? আমার মতো গুণমধ্য ভক্ত তারানাথ পয়সা নষ্ট হবার পরে যে পায় নাই, এ কথা খুবই ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের উপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমায় প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমার শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পাইবি। এতকাল যে তাকে কিছু এতদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজে চেপে রেখে 2 বিদ্যাশস্ত্র দিয়ে কান জোর করে চেপে জিত হয়ে শুয়ে থাক। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পুনর্চন্দ্র দেখতে পাবে। উপরে আকাশে পুনর্চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যাইতাম। লোকটা এমন অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না। দৈনন্দিন খাটিয়ে খাবার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নয়। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনো দিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়াছি। তারানাথ তুরন্ত একখানা পুলট কাগজের পুঁথির পাতা উল্টাইছে। আমাকে দেখিয়া বলিল, চল, বেলঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো, বিশেষ করিয়া সে সাধু যদি তান্ত্রিক হয়। তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলেন, পকেটে রুমাল আছে? বারবার করে দেয়। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুরভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনাও আদৌ নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধুবাদী তান্ত্রিক শক্তির সাহায্যই আমি রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছে, তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সেই সাধনার আমি কোনো মূল্যই দিই না।
আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। লিবার সময় তাই বলে, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে, তাই বা পায় কি করিয়া। বৈজ্ঞানিক উপায় কৃত্রিম আত্মর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলে গন্ধ চালনা করিল, তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছামতো আমার স্বাধীন্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রইয়াছে, সে প্রভাবের মূলে কি আছে সেও তো আর এক গুরুত্ব সমস্যা হইয়া দাঁড়ায়। তাহানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম। তাহানাথ বলল, তুমি দেখেছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকার তান্ত্রিক দেখনি। নিম্নশ্রেণীর তন্ত্র তো এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরে গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছো। সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগ লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিচ্ছু নয়। এর চেয়েও অদ্ভুত সত্যি তান্ত্রিক দেখেছি। কি হলো জান, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভ্রুতে একটা চটি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম জন্মদর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কী ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথমে একদিন দেখলাম সন্ধ্যার কেউ আগে বাড়ির পিছনে পিয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের রূপ দিয়ে ঘন্টা খানিক চেয়ে থাকতাম। পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিকলিকে একটা শিখা। আমার কপালের মাঝখানে ঠিক সামনে স্থির মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যা বাইরের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চড়া চেহারা সাধুকে গরম পায়ে দিয়ে কম্বলুহু হাতে ঘাটের বৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহ এমন কিছু একটা ছিল যা আমাকে অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধুবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসায় বাংলায় বলল, বাবাজির বাড়ি কোথায়? সাধু ধমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ালা রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন, খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামপুর সন্ন্যাসের নাম শুনেছ? তাদের বংশে কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় খুব অবস্থাপূর্ণ ছিল। খুব বড় বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামপুর সন্ন্যাসের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সশক্রমে সে কথা বলতে তিনি হেসে বলেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরের নদীই নেই, মজে গিয়েছে কোনো কালে। এখন তার ওপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর ঘাটে ধারে একটা বহু প্রাচীন জীর্ণ ও শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসল। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তারা তার অতি তরুণ অবৈধ পুত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সেই হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সন্দেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করে গে যা।
এরপর তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না, কিছুই হবে না। কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বলল, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তেও পারবিও না। তুই ছেলে মানুষ নির্বোধ, কিছু বোঝাবার বয়স হয়নি। যা বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছে দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন? বললেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমি নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে আমাকে দাঁড়িয়ে বলেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সন্দেহে বলল, আমার সঙ্গ এলে তোর কোনো লাভ হবে না। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোনো গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোনো দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেক দিন পরে বাড়ি এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরা দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেঙ্গন নিয়ে সেবায় শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একটি প্রশ্নটা করাতে তিনি দেখছি তাতে তিনি বললেন, দেখ, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি, তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাই ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতে। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশ রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করে। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করিয়েছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলাম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে ভিক্ষাপকা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে বলে ওর নাম লা ভাস্কর খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠল, খেয়াঘাট! তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বলেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙা খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশী সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিতে নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোয়। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব খুব বড় চিনি। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখে সে গেল মহা চোটে। বলল, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। পাগড়ি চেটিয়ে বলে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা, নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি, পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরের দিন। পাগলি বলে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বলে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, পেট যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এই এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনো দিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি মুখে আমায় যেন বললে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি
হয়ে শ্মশানে একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। পাগলে খিলখিল করে হেসে বল, তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুখ চিবিয়ে খেতে গিয়েছিলাম। হি 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 হি। যা বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম আমি সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, বস সেখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে ভঙ্গিটা যেন কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করছিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বল, আচ্ছা কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার ওপর আবার বামুন, তখন কিছু খাওয়ান দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতা বন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতের জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে খা ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি রকম অসম্ভব হাসি হেসে বললে, খা খা ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব, ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথে অনেক দূর এগিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণে থুতু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলল। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগল ছাড়া আর কিছু নয়। বদ্ধ উন্মাদ ফাড়া গায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রূপে সুরে বল, খেলেই রাবড়ি মর্তমান কলা পেটুক কোথাকার। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোভার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি। একটুও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আজ আজ রাগ করে না। ছি, এখন পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম, না জাগ্রত অবশ্যই দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রশ্ন। বললে আবার, এসেছিস দেখছি। আচ্ছা, নাচর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদেয় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এই রকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তাই করবি? বললাম, আছে, যা বলবে তাই করব। দেখি না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে। যখন তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি, বহু রাত পর্যন্ত। এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবে। যারা এসে ভয় দেখাবে তারা কেউই মানুষ নয়। তাদের ভয় করো না। ভয় পেলে সাধারণত মৃত্যু হবে, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বলল, তবে এখানে মরতে এসেছিলি? কেন মুখ পোড়া, বেরো, দূর হ। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিল। ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনি। গা সবা হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে,
ভদ্রলোকের ছেলে তবে কোথায় এসেছিলিস কেন রে? ও অল্প পেয়ে ঘাটের মরা তন্ত্রমন্ত্র সাধনা ভদ্রলোকের ছেলে কাজ নয়, যা গিয়ে কামিজ চাদর পরে বসে চাকরি করে গিয়ে বেড়ো। বললাম, তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, এই নিতান্তই পাগল বদ্ধ উন্মাদ, এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি, তাছাড়া আর কিছুই না। তখনই মনে পড়ল পাগলের মুখে শব্দ সঙ্গীত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যই এমন কথা বলে যে ওকে নির্দোষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখনই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে, তোকেও অবেলা গালাগাল দিয়েছে, কিছু মনে করিস না, ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ও সব নিম্ন তন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছুই হয়। বললাম, কীভাবে শক্তি লাভ হয়? পাগলি বলল, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এই ছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বৃদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী শাকিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তবে যা বলা যায় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে, অসাবধান তুমি যদি হয়েছ তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম, এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনেছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে, কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে, অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অবদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী, তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়ামালা বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেতলোকের বাঘ ভাল্লুক, ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে হলে খুবই ভালো হতো, কিন্তু বিপদের ভয়েও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি, তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না, ঠিক বলো? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিনে গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে, আপনি ওখানে যাবেন না, অত ঘন ঘন, পাগলি ভয়ানক, ওই মধ্যে এমন শক্তি আছে আপনারে একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাড়াবেন না মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না, বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, এই কি আমার এই কি আমার করবে, যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একটি সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে বসে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এই আবার কে এলো, যাই কি না যাই। 2 পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, খেয়ে। সেই তিনি এখানে থাকতেন? মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কি তার নামটাই বলো না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠল, সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রোগ রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভিতরে সেই পরিচিতা পাগলি, বাহিরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা।
মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না এসো না বস, আশেপাশে লজ্জা কি? আহা, আর কত লজ্জায় দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটি রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস এ পাগলি আমার কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি। এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ায়। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয়ে যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলে, এসো বস। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে ছিলে কেন? তোমার মতলবখানা কি? পাগলি বললে, মরণ ঘাটের মরা, আপল তাবল বকছে। পাগলি বলে, শোন তবে, তুই সেই রকম নস। পাগলি শরণার্থী গিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেবো, তাতেই তুই করে খেতে পারবি। একটু মরা চাই, একটা মরা চাই। আসবে শীঘ্রই অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেবো তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমার আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এই কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি আছি। কিন্তু সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মরা পাওয়া গেছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছে শেকড় জলের অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোন ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। ও বললে, তোর মরাটা শিকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, কি তুললে শিকড়ে রেখে দে, ভেসে না যায়। কোন কি করছি জ্ঞান ছিল না। মরার উপরে পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই এটা টেনে তুলে ফেললাম। পাগলি বলে, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবিনি তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বলে, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অবন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোকে ঠিকই বলে, কিন্তু ফিরিবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে থেকে আমাকে তা করতে হলো। সভ্য সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের পরে আসন করতে বসলাম। পাগলি এক অর্থশূন্য মন্দ বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যে কোনো বিভীষিকা দেখ, তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরব্ধ অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক গালে শেয়াল ডেকে উঠল নদীর ধারে, একটা কষা ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাক আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী বুঝি, কেবল পয়সা তুমি আমাকে 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বহু মানুষরা উঠে আসে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটা বউ নয়, সব কবররা পাখি। বীরভূমে নদী চড়ে যথেষ্ট হয়, 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলি, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খলখল করে হাসে। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরও হিম হয়ে যায়।
যেন চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘুমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠে যেদিকে তাকায় অসংখ্য নরকঙ্কাল দূরে নিকটের ডাইনে বায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলো হাতে সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথায় খুলি ফুটো, কোনোটার পায়ে নলির হাড় ভেঙে বেঁকে আছে। এর মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এই আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত হলাম না হয়। শবসাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে বলল, আমি ষোড়শী মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি বললাম, আমার মহাসৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলে, তবে তুমি মহামরি সাধনা করেছো কেন? আজ্ঞে, আমি তো জানি না কোনো সাধনা কীরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনি করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিচ্ছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি? অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও মন্ত্র। সাহসে ভয় করে বলল, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে। কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বলল, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যজ্ঞ পথের নাম শোনোনি? এই তন্ত্রে পাশোদ্দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যত পথে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি খুবই পাষণ্ড। বালিকা খিলখিল করে এসে বললে, তোমার বেলা এসেছি সম্প্রদায়ের রক্ষার জন্য, অত ভয় কিসের? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডমরির বড় ভীষণ রূপ তোর যেমন। পাগলি বললে, তোকে সাজিয়ে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে যে জিনিস নেই, তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি না, এলেও আর দেখা পাবি না। বললাম, একটা কথা শুধু উত্তর দাও, তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হল। বলে, তুই সে বুঝবি নে, মহাসরসী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তি নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমন কেটেছে, এই জন্মও গেল। গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে কী করবো? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আজ যায়নি, হয়েও যায়নি। পাগলির দেখাও পায়নি আর কোনো দিন। তবে আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারে কেউ ছিল না, লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষের, তা কি বুঝবে? যাক, সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্রদর্শন এখনও করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেবো। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে আমি দেখলাম তাহানাথের বকুনি থামিবে না। যতক্ষণ এখানে আছি উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষা গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কি না জিজ্ঞাসা করিতেছেন, ইহার আমি কোনো জবাব দিব না। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল
দ্য ঘোস্ট অফ বেঙ্গল।